প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচ্য বিষয় অংশীদারি কারবারের সৃজনশীল সমস্যার সমাধান। আমরা এর আগে 1 নম্বর ও 2 নম্বর সমস্যার সমাধান করেছি। আজকে 3 নম্বর সমস্যার সমাধান আমরা করতে যাচ্ছি। এই 3 নম্বর সমস্যা সমাধানের প্রারম্ভে আমরা উদ্দীপকটি আগে দেখে নেব। আমরা আজকে 3 নং সমস্যার সমাধান করব। তোমরা উদ্দীপকটি লক্ষ্য করো। আমাদের কাছে করণীয় যেটা চাওয়া হয়েছে সেটা পরবর্তী পৃষ্ঠায় লক্ষ্য করো। করণীয় চাওয়া হয়েছে কোয়াতে মূলধনের সুদ। তোমরা আগে দেখো, যদিও আমি উদ্দীপকটি তোমাদের সাথে একবার পড়ে দেব। তোমরা এর পরপরই আমি উদ্দীপকটি পড়ছি, তোমরা একবার লক্ষ্য করো। এখানে বলা হয়েছে রুমি, সুমি ও উর্মি একটি অংশীদারি কারবারের 3জন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ লোকসান যথাক্রমে 3:2:1 অনুপাতে বন্টন করে নেয়। 2015 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল রুমি 80,000 টাকা, সুমি 70,000 টাকা ও উর্মি 50,000 টাকা। অংশীদারি চুক্তি অনুযায়ী প্রত্যেক অংশীদার মূলধন ও উত্তোলনের উপর 10% ছাড়া সুদ পাবে। 2015 সালের 1 জুলাই তারিখে উর্মি ব্যবসায়ে 10,000 টাকা অতিরিক্ত মূলধন এবং একই তারিখে সুমি কারবারে 5,000 টাকা ঋণ সরবরাহ করেছে। সম্ভাব্য লাভের প্রত্যাশায় সারা বছর ব্যবসায় হতে অংশীদারগণের উত্তোলনের পরিমাণ ছিল রুমি 10,000 টাকা, সুমি 8,000 টাকা, উর্মি 6,000 টাকা। এই উত্তোলনের উপর সুদ ধার্য করা হয়েছে যথাক্রমে 500 টাকা, 400 টাকা ও 300 টাকা। উর্মি নগদ উত্তোলন ছাড়াও 4,000 টাকার পণ্য উত্তোলন করেছে, যা হিসাবভুক্ত হয়নি। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ব্যবসায়ের লাভ 1,50,000 টাকা উপনীত হয়েছিল। আমাদের ক নাম্বারেই মূলধনের সুদ ও ঋণের সুদ নির্ণয় করতে বলেছে। খ নাম্বার লাভ লোকসান আবন্টন হিসাব, গ নাম্বার অংশীদারগণের মূলধন হিসাব। আমরা সমস্যার সমাধানের দিকে অগ্রসর হচ্ছি। তোমরা সব থেকে প্রথমে লেখো অংশীদারগণের খাতা বের করো এবং খাতায় তোমরা দাগ টানো এইভাবেই। অংশীদারগণের মূলধন ও ঋণের সুদ নিম্নরূপ। আমরা লিখলাম অংশীদারগণের মূলধন ও ঋণের সুদ নিম্নরূপ। ছকটা তৈরি করো। হিসাব নিকাশ টাকা, প্রথমে নিয়ে আসো মূলধনের সুদ, রুমি, সুমি, উর্মি। এখন লক্ষ্য করছি আমরা তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে রুমি 80,000, সুমি 70,000। 80,000, 70,000। উর্মির ছিল প্রারম্ভিক মূলধন 50,000 টাকা, প্রত্যেকটার উপরে 10% হবে। কিন্তু আমরা এখানে উদ্দীপকে লক্ষ্য করেছি উর্মি
কারবারে অতিরিক্ত মূলধন হিসাবে 10,000 টাকা আনয়ন করেছে। অতিরিক্ত মূলধনের উপর সুদ ধার্য করতে হবে, যেহেতু 1 জুলাই এনেছে, এর জন্য আমরা এটা 6 মাসের সুদ নেব। 80,000 টাকা 10% করলে 8,000, 7,000। আমি এখানে অতিরিক্ত বোঝার স্বার্থে লিখে দিচ্ছি, তোমাদের লেখার দরকার নেই, মূলত 500, আর এখানে 5,000। যেহেতু একটি প্লাস চিহ্ন আছে, 5,000 যোগ 500 করলে মোট টাকার পরিমাণ হবে 5,500, যোগ করলে 20,500, অর্থাৎ আমাদের মোট মূলধনের সুদের পরিমাণ 20,500। এখানে ক নাম্বার আমাদের কাছে আর একটা দফা চেয়েছে, ঋণের সুদ। আমরা লক্ষ্য করেছি আমাদের উদ্দীপকে বলা ছিল ওই একই তারিখে, যে তারিখে অতিরিক্ত মূলধন আনা হয়েছে, ওই একই তারিখে সুমি 8,000 টাকা, একই তারিখে সুমি কারবারে 5,000 টাকা ঋণ এনেছে। এর জন্য আমরা ব্র্যাকেটে ছোট করে এখানে লিখে দিচ্ছি, ঋণের সূত্রে সুমির জন্য কার্যকর হবে সুমি টাকা 5,000। আমরা এখানে একটা কথা মনে রাখবো, ঋণের ক্ষেত্রে সুদের কথা উল্লেখ না থাকলে 6% হারে সুদ ধরতে হবে। এই জন্যে এই উদ্দীপকেও ঋণের সুদের কথা উল্লেখ নাই, আমরা সুদের পরিমাণটা ধরছি 6% হারে। তবে সময় উল্লেখ আছে 1 জুলাই তারিখে এনেছে, এর জন্যে আমরা মূলধনের সুদ হিসাবে লিখব, ঋণের সুদ গণনা করার ক্ষেত্রে আমরা 6 মাসের গণনা করব। আমি কথাটা রিপিট করছি, ঋণের সুদ দেওয়া না থাকলে 6% হারে সুদ ধরতে হয়। যেহেতু উদ্দীপকের সময় উল্লেখ আছে, তাই ঋণের সুদ গণনার ক্ষেত্রে 6 মাসের সুদ গণনা করব। আমরা জানি কোনো টাকার উপর যখনই পার্সেন্টেজ দেওয়া হয়, শতকরা হার দেওয়া হয়, এটা 12 মাসের সুদ বের হয়। এর জন্যে আমরা যখনই 5,000 টাকার পরে 6% করলাম, এটা 12 মাসের ঘটনা ঘটল। এখান থেকে যদি আমরা 6 মাসের নিতে চাই, তাহলে কি করতে হবে, একে গুণ দিতে হবে 6, ভাগ দিতে হবে 12। ফলাফল হিসাবে দেখা যাবে আমাদের ঋণের সুদের পরিমাণ দাঁড়াবে 150 টাকা। ক নাম্বার আমাদের কাছে চেয়েছিল অংশীদারগণের মূলধনের সুদ নির্ণয় করো। এটা আমরা আগেই নির্ণয় করেছি, টাকার পরিমাণ হয়েছে 20,500। আরও চেয়েছিল ঋণের সুদ নির্ণয় করো, সেখানে টাকার পরিমাণ দেখলাম 150 টাকা। আমাদের কাছে খদাতে চেয়েছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। এর জন্যে আমরা সব থেকে উপরে লিখে নিচ্ছি রুমি সুমি ও উর্মি রুমি সুমি ও উর্মির লাভ লোকসান আবন্টন হিসাব। রুমি সুমি উর্মির লাভ লোকসান আবন্টন হিসাব 2015 সালে 31 ডিসেম্বর তারিখের জন্য আমরা ছক হিসাবে জানি, এখানে আমরা বিবরণ টাকা ছক করি, তাই করব বিবরণ টাকা। উদ্দীপকে প্রদত্ত নির্লাভের উদ্ধৃত আছে, তাই আমরা প্রথমেই লিখে নিচ্ছি নির্লাভের উদ্ধৃত। টাকার পরিমাণ দেওয়া আছে 1,50,000 টাকা,
লিখে দিলাম আমরা 1,50,000 টাকা। এরপরে লিখলাম উত্তোলনের সুদ। রুমি, সুমি, উর্মি। তোমরা লক্ষ্য করো উদ্দীপকের ভিতর উত্তোলনের সুদ দেওয়া আছে 500, 400, 300। আমরা এখানে লিখলাম 500, 400, 300। মোট টাকার পরিমাণ 1,200। উত্তোলনের সুদের পরে আমরা জানি মূলধনের সুদ দেখাতে হয়। এখন আমরা লিখলাম মূলধনের সুদ, ব্র্যাকেটে লিখলাম ক নাম থেকে, ক নাম্বার থেকে আমরা এই সুদটাকে আনলাম। ক নাম্বার আমরা দেখেছিলাম মূলধনের সুদ হয়েছিল 20,500। আমরা পূর্বে থেকেই জানি মূলধনের সুদ অংশীদারদের জন্য ব্যয়, এটা আয় দফা থেকে বাদ যায়। যেখানে নিটলাভের উদ্ধৃত আয় দফা, উত্তোলনের সুদ আয় দফা, তার থেকে বাদ যাবে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ। যদিও এই অঙ্কে, এই উদ্দীপকে বেতনের কথা বলা নাই। তাহলে আমরা মূলধনের সুদটাকে বাদ দিলাম আর এর থেকে বাদ দেব ঋণের সুদ। এটাও আমরা লিখে দিলাম ক নাম্বার থেকে। সেখানে আমরা দেখেছিলাম আমাদের সুদের পরিমাণ ছিল 150। এখন আমাদের কাজ কি হবে? 1,50,000 টাকার সঙ্গে 12 টাকা যোগ করব, 20,500 এবং 150 টাকা বাদ দেব। যদি আমরা এটা বাদ দিই ক্যালকুলেটারে, তাহলে দেখা যাবে আমাদের রেজাল্টটা হলো 1,34,550। এই টাকাটা তিনজন অংশীদারের ভিতর বন্টন হবে। এর জন্য আমরা লিখলাম মুনাফার অংশ, আবার লিখলাম রুমি, সুমি, উর্মি। টাকার পরিমাণ 1,34,550, 1,34,550, 1,34,550। একে আমরা অনুপাত অনুসারে ভাগ করে দেবো। যেখানে যোগ করলে দেখো 3:2:1, 3-6, 2-6, 1-6 সমান সমান। তোমরা এটা একটু দেখে নাও, তোমাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যার সৃষ্টি করে। 3:2:1 এই অনুপাতে মুনাফা বন্টনের কথা বলা আছে। এক্ষেত্রে আমরা কি করছি? 3-এর সঙ্গে 2কে যোগ করে 5, 1কে যোগ করে 6। তাহলে 6/3 ভাগ পাবে রুমি, 6/2 ভাগ পাবে সুমি, 6/1 ভাগ পাবে উর্মি। এই জন্য এরকম ভাবে লেখা হলো 3-6, 2-6, 1-6। তোমরা ক্যালকুলেটারে একটু হিসাব নিকাশ করে দেখো মুনাফার অংশটা কত হচ্ছে। হিসাব নিকাশ করলে দেখা যায় রুমির মুনাফার পরিমাণ হবে 67,275 টাকা, সুমির হবে 44,850 টাকা, উর্মির হবে 22,425 টাকা। আবার দেখা যাবে এই তিনটে টাকাকে যোগ করলে এই টাকার সমরূপ বা সমান হবে। এর মাধ্যমে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব শেষ হলো। রবি সুমি উর্মির লাভ লোকসান আবন্টন শেষ হলো।
আমাদের হাতে অবশিষ্ট, এটা ক নম্বরের সমাধান। খ খ নম্বরের সমাধান আমাদের শেষ হলো। আমরা এখন গ নম্বরের সমাধান করব, এবং গ নম্বরে আমাদের কাছে চাওয়া হয়েছে অংশীদারগণের মূলধন হিসাব। আমরা এখানে সব থেকে উপরে লিখে নিচ্ছি অংশীদার গণের মূলধন হিসাব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি পরিবর্তনশীল পদ্ধতি। এই পরিবর্তনশীল পদ্ধতি লেখার একটি ব্যাখ্যা অবশ্যই আছে, ব্যাখ্যাটা আমরা জেনে নিই। আসলে অংশীদারগণ যখন ব্যবসা শুরু করেছিলেন তখন দেখা গিয়েছিল কেউ হয়তো 50,000 টাকা, অর্থাৎ রুমি এখানে 50,000 টাকা আনয়ন করে ব্যবসা শুরু করেছিলেন, সুমি 40,000 টাকা, এবং উর্মির 50,000 টাকা। আমি একটু ভুল বলেছি, 80,000, 70,000 এবং 50,000 টাকার মাধ্যমে তারা ব্যবসা শুরু করেছিলেন। ব্যবসার শেষ পর্যায়ে যে দেখা যাবে তাদের এই মূলধনের পরিবর্তন হয়েছে। যার 80,000 তার কম অথবা বেশি হবে, যার 70,000 তারও কম অথবা বেশি হবে, যার 50,000 তারও কম অথবা বেশি হবে। এই অর্থে যেহেতু মূলধনের আকৃতি বা মূলধনের পরিমাণের পরিবর্তন হয়, আমরা একে পরিবর্তনশীল পদ্ধতি বলি। আমরা সমাধানটা শেষ করি। 3 জন অংশীদার আছে, যেহেতু 3টি টাকার ঘর হবে। 3টি টাকার ঘরে নাম থাকবে রুমি, সুমি, উর্মি। তার নিচে আমরা টাকা লিখে দেব, টাকা টাকা। সব থেকে বামে থাকবে তারিখ, সেখানে থাকবে বিবরণ। আমাদের অঙ্কটা শুরু ছিল 2015 সালের জানুয়ারি 1। প্রারম্ভিক মূলধন ছিল 80,000, 70,000, 50,000। এর পরবর্তীতে ডিসেম্বর মাস 31 তারিখ হবে, ডিসেম্বর 31 উত্তোলন হিসাব। তারা সারা বছর ধরে মুনাফার প্রত্যাশায় কারবার থেকে দেখো উত্তোলন করেছিলেন রুমি, সুমি এবং উর্মি 10,000 টাকা, 8,000 টাকা এবং 6,000 টাকা। আমরা সেটা লিখে দিই 10,000, 8,000, 6,000। এরপর আমরা হেডলাইন লিখে নিচ্ছি লাভ, লোকসান, আবন্টন হিসাব। প্রথমে লিখবো আমরা মূলধনের সুদ। মূলধনের সুদ লিখে এখানে আলাদা আলাদা করে টাকা দেখানো দরকার নেই, প্রত্যেকের ঘরে টাকাটা দেখালে হবে। তোমরা লক্ষ্য করো ক নম্বরে তোমরা মূলধনের সুদ বের করেছিলে, সেখানে মূলধনের সুদ হিসাবে ছিল 8,000, 7,000, 5,500। 8,000, 7,000, 5,500। এখানে আমাদের আরেকটি কাজ করে নেওয়া উচিত, উত্তোলনের সুদটা উপরে দেখিয়ে দিচ্ছি আমরা। উত্তোলনের সুদ
উত্তোলনের সুদ হিসাবে আমাদের টাকার পরিমাণ ছিল 500, 400 এবং 300। 500, 400, 300 এটাকে বাদ দেবো আর নেগেটিভ ফিগার আমরা দিচ্ছি। তার কারণ অংশীদারগণের ক্ষেত্রে মূলধন হিসাবের মাধ্যমে তাদের কারবার থেকে প্রাপ্তির পরিমাণ নির্ণয় করা হয়, অর্থাৎ চূড়ান্তভাবে তারা কী পরিমাণ অর্থ প্রতি অংশীদার পেতে পারে বা পাবে। কিন্তু আমরা এখানে দেখেছি যে টাকা তারা উত্তোলন করে নিয়েছে, এ টাকাটা তাদের জন্য কমে যাবে, উত্তোলনের সুদের জন্য তাদের টাকা কমে যাবে। তো আমাদের এখানে এই জন্যে উত্তোলনও নেগেটিভ ফিগার অর্থাৎ বিয়োগ চিহ্ন প্রদর্শন করতে হবে। উত্তোলনের সুদকেও আমরা বিয়োগ করে দিলাম। আর একটা জিনিস আমাদের ভুল হয়েছে, অতিরিক্ত মূলধন ছিল কত তারিখে, জুলাই 1, তার নাম আমরা লিখলাম নগদান হিসাব। অতিরিক্ত মূলধন হিসেবে আমরা লক্ষ্য করেছিলাম টাকা এনেছিল উর্মি, এর জন্য উর্মির ঘরে আমরা দেখাবো 10,000 টাকা। এরপরে আমরা চলে যাচ্ছি মুনাফার অংশ। তবে মুনাফার অংশ দেখানোর আগে আমাদের আরেকটি হিসাব বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে পণ্য উত্তোলন। একটা পণ্য উত্তোলন হিসাব এখানে আছে। পণ্য উত্তোলন করেছেন উর্মি 4,000 টাকা। তাহলে উর্মির ঘরে আমরা আরো 4,000 টাকা বসাবো এবং নেগেটিভ ফিগার দেব। উর্মির পণ্য উত্তোলন আমরা দেখালাম, উত্তোলনের সুদ সবাই দেখানো হয়েছে, উত্তোলন দেখানো হয়েছে, মূলধনের সুদ দেখানো হয়েছে। বাকি আছে মুনাফার অংশ। মুনাফার অংশ এটা আমরা কদাকে বের করেছিলাম। মুনাফার অংশটা আমরা দেখে নিই কত হলো। মুনাফার অংশটা আমাদের ছিল 67,275। 67,275। সুমিত ছিল 44,850। উর্মিত ছিল 22,425। এটা আমাদের মুনাফার অংশ ছিল। মুনাফার অংশটা লিখে আমরা একবারে যোগ বিয়োগ করে রেজাল্টটাও লিখে দিচ্ছি। 1,44,775, 1,13,450, 67,625। আমরা হিসাবটা বদ্ধ করলাম। এখানে 31শে ডিসেম্বরকে আমাদের লিখতে হবে সমাপনী উদ্ধৃত। এর মাধ্যমে আমাদের মূলধন হিসাবের পরিসমাপ্তি ঘটেছে। আমরা হোয়াইট বোর্ড থেকে সমাধানটি দেখে নিচ্ছি এবং তুলে নিচ্ছি। প্রয়োজনীয় কিছু কথা বলার পরেই আমি তোমাদেরকে ধন্যবাদ দেব। প্রয়োজনীয় কথাগুলি হচ্ছে যে আমরা যখন অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করি তখন এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে ঋণ এবং ঋণের সুদকে দেখানো হয়নি। আসলে ঋণ সম্পূর্ণ ওই অংশীদারের ব্যক্তিগত বিষয়। যেহেতু অংশীদারের ব্যক্তিগত বিষয়, এটা তাদের সমষ্টিগত মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হয় না। এর জন্যে ঋণকে অংশীদারগণের মূলধন হিসাবে দেখানো হয় না। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, ঋণ এবং ঋণের সুদ মূলধন হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। আবন্ধন হিসাব প্রস্তুত করার সময় আমরা দেখেছিলাম ঋণের তারিখ উল্লেখ ছিল কিন্তু সুদের হার উল্লেখ ছিল না।
ঋণের ক্ষেত্রে যদি তারিখ উল্লেখ থাকে, সুদের হার দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা 6% হিসাবে ঋণের সুদ ধরে নেব। মূলধনের ক্ষেত্রে সুদের হার দেওয়া ছিল, সময়ও উল্লেখ ছিল। উত্তোলনের ক্ষেত্রে সুদের হার দেওয়া ছিল, কিন্তু উদ্দীপকে উত্তোলনের সুদ বের করে দেওয়া ছিল। যদি উদ্দীপকে উত্তোলনের সুদ বের করে দেওয়া থাকে, সেক্ষেত্রে নতুন করে হিসাব নিকাশ করে সুদ বের করার প্রয়োজন হয় না। প্রদত্ত সুদই আমরা হিসাবভুক্ত করে সমস্যার সমাধান করতে পারব। আসলে অঙ্কটা খুব জটিল না, আলোচিত বিষয়গুলো খুব জটিল বলে আমি মনে করি না। তোমরা এটা অনুসরণ করবে, এবং যারা অলরেডি এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা অনুসরণ করেছ, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের শিক্ষণ কার্যাবলী এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসের অপেক্ষা রইলাম।